ছাত্র গণ আন্দোলনের সকল শহীদদের প্রতি এবং যারা এখন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করছি। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ প্রায় 17টি বছর যাবৎ একটি স্বৈরতান্ত্রিক সরকার, স্বৈরশাসক তার বিভিন্ন প্রোগ্রামের অত্যাচার জুলুমের মধ্য দিয়ে এই দেশের সরকার ক্ষমতায় টিকে ছিলেন এবং এই 24-এর ছাত্রগণ আন্দোলনের মাধ্যমে তাকে বিদায় নিয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এই রেসটা কাটতে না কাটতে হঠাৎ করে একটি প্রাকৃতিক দুর্যোগ, যেটা বাংলাদেশের অনেকেই বলছেন যে অঞ্চলটাতে হয়েছে সেই অঞ্চলটাতে এরকম বন্যার কখনো হয়নি। মানে অনেক জায়গায় প্রায় একতলা কাভার করে 1.5 তলা 2 তলা পর্যন্ত পানি উঠে গেছে। তো এর মাঝে বাংলাদেশ কিন্তু থেমে নেই। বাংলাদেশের প্রতিটি মানুষ, ছাত্র জনতা, শিল্পী, সাহিত্যিক, ব্যবসায়ীরা যে যেখান থেকে পেরেছেন দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং এখনও করছেন। ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি উদ্যোগী হয়ে তারা এই ত্রাণ কাজে অংশগ্রহণ করার জন্য একটা কর্মসূচি হাতে নিয়েছে এবং ত্রাণের সংগ্রহ চলছে। খুব শিগগিরই শিল্পী সমিতির পক্ষ থেকে দুর্গত অঞ্চলে যে সেই বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়ে যাবে। আপনারা জানেন যে শুধু বন্যাই না, আসলে আমরা যারা শিল্পী, চলচ্চিত্রের শিল্পীরা দেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, আগেও এখনও করছি, ভবিষ্যতে ধারা অব্যাহত থাকবে। কিছু কিছু বিচ্যুতি তো হয়, কিছু কিছু ব্যতিক্রম আছে মানুষের, মানুষের সবাই তো একরকম হয় না, তবে সব শিল্পী আর একরকম না। কিছু কিছু শিল্পী হয়তো ব্যাপারগুলোকে ভিন্নভাবে দেখেছে, বা যে আমি আন্দোলনের কথাই বলবো, ছাত্র আন্দোলনে অনেকেই হয়তো তার ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু আমার জানা মতে 90 ভাগের বেশি শিল্পীরাই কিন্তু ছাত্র আন্দোলনের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেছে। যে 2-4 জন করেনি, তাদের কেন করেনি বা তাদের স্বার্থ সংশ্লিষ্টতা কি তা আমি জানি না। হয়তো রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছিল বা তাদের কোনো ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ছিল। তো আমি সেই সমস্ত শিল্পীদেরকে ধিক্কার জানাই যারা এত বড় একটি স্যাক্রিফাইসকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করেছেন। আমি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই সেই সমস্ত শিল্পীদের যারা এই আন্দোলনের সমর্থন দিয়েছেন এবং ছাত্র জনতার পাশে থেকেছেন এবং আজকে যারা বন্যার্তদের সাহায্যে কাজ করে যাচ্ছেন। দেশ সংস্কারের কথা উঠছে, তো সেই ধারাবাহিকতায় আমরা আমাদের এই চলচ্চিত্রাঙ্গনও কি আমরা সংস্কার করতে পারবো কিনা বা করা প্রয়োজন মনে করেন কিনা? দীর্ঘ অনেকগুলো বছর জানেন, একটা কথা প্রায় শুনতাম এফডিসিতে আসলেই, যদি কখনো কোনো মন্ত্রী আসতেন বা কোনো সরকারি উচ্চ পর্যায়ে কোনো নেতৃবৃন্দ আসতেন, তাহলে মাইকে দাঁড়িয়েই এখানকার অনেক লোকই দাঁড়িয়ে প্রথমেই বলতেন আমাদের চলচ্চিত্র বান্ধব সরকার, আমাদের চলচ্চিত্র বান্ধব প্রধানমন্ত্রী, আমাদের চলচ্চিত্রের জন্য হ্যান করেছেন, ত্যান করেছেন। আলটিমেটলি কী হলো জানেন, আমি যখন চলচ্চিত্রে আসি তখন চলচ্চিত্রে প্রায় সহস্রাধিক হল ছিল, আমাদের দেশের সহস্রাধিক হল ছিল, সিনেমা হল, যেটা আপনারা জানেন যে আজকে তার সংখ্যা হচ্ছে, মানে রেগুলার সিনেমা হলের সংখ্যা হচ্ছে 30 থেকে 32টা। কোনো ফেস্টিভ্যাল হলে সেখানে সেটা বেড়ে 100টার মতো হয়। তো কি চলচ্চিত্র বান্ধব সরকার কি দৈন্য দশায় চলচ্চিত্রটাকে নিয়ে এসেছে, কি অবস্থা চলচ্চিত্র। আজকে দেখেন এফডিসিতে আপনারা তো অনেকক্ষণ যাবতই আছেন, কোথাও কোনো শুটিং। কিন্তু আমি যখন চলচ্চিত্রে এসেছি বা আজকে থেকে আরও 15-20 বছর আগে যদি গল্প বলি আপনাদেরকে, তাহলে এরকমভাবে দাঁড়ানোর সুযোগ পেতাম না। কোথাও একটু দাঁড়ালেই বলতে চাই ভাই একটু সরেন না, আমার ফ্রেম তো এটা, ভাই একটু সরেন। এই জায়গা থেকে এখন দেখেন কতদিন, আমাদের একটু আগে এমডি সাহেবের সাথে একটু মিটিংয়ে ছিলাম, এমডি সাহেব বলে যে আমি জয়েন করেছি 1 মাস হলো, 1 মাসে এখানে কোনো শুটিং হয়নি ভাই। সো চলচ্চিত্র বান্ধব সরকার আমাদের চলচ্চিত্রকে এমন জায়গায় নিয়ে গেছে যেখান থেকে সত্যিকার অর্থে একটা সত্যিকার সংস্কারের প্রয়োজন, যাতে সেই সংস্কারের মাধ্যমে আমরা আমাদের চলচ্চিত্রের হারানো গৌরব ফিরে পেতে পারি, আমাদের সোনালী অতীতটাকে আবার ফিরিয়ে আনতে পারি। এবং সেই ক্ষেত্রে কিছু প্রস্তাবনা আমরাও দিয়েছি, তারাও বিবেচনা করছেন। এখন প্রযোজকদের সাথে তারা আলোচনা করছেন, তারাও হয়তো কিছু দেবেন যে চলচ্চিত্র কীভাবে আরও সমৃদ্ধ করা যায়, মানে আগের চেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ করা যায় এবং আরও বেশি বেশি মানুষ যাতে সাথে ইনভলভ হতে পারে, কাজ করতে পারে, প্রযোজকরা ছবি বানাতে উৎসাহী হয়, সেই সব দিক নিয়ে আলোচনা হয়েছে। ইনশাল্লাহ দেখি না, আসলে হুট করে তার কিছু সম্ভব না, এতগুলো বছরের জঞ্জাল কি আর একদিনে দূর হবে। চেষ্টা শুরু হয়েছে, সংস্কারের কাজ শুরু হয়েছে, শুরু হবে, আরও গতি বাড়বে এটার।
তারপরে হয়তো বা যদি সত্যিকারের মন মানসিকতা এবং সত্যিকারের সংস্কারের চিন্তা করে আমরা কাজ করি তাহলে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো বলে আশা করি, বিশ্বাস রাখি। এই যে বর্ণাঢ্যদের পাশে যে বাংলাদেশ চলচ্চিত্র সমিতি আছে, মানে কিরকম রেসপন্স পাচ্ছেন সবার কাছ থেকে? অনেক ভালো। আমাদের যারা সিনিয়ররা আছেন, ইভেন আপনারা জানবেন যে যারা বিদেশে আছেন, আমাদের ববিতা আপা, চম্পা আপা, তারাও কিন্তু ওখান থেকেই আমাদেরকে এখানে তাদের লোকের মাধ্যমে আমাদের এখানে ত্রাণ তহবিলে তারা হেল্প করেছেন। এরকম সিনিয়র যারা আছেন সবাই মোটামুটি হেল্প করেছেন, যারা আমাদের সমসাময়িক তারাও করছেন। আমাদের প্রেসিডেন্ট সাহেব যিনি, উনিও বিদেশ থেকে কিছু টাকা পাঠিয়েছেন শুনলাম ত্রাণের জন্য। তো এখানে যারা আছেন তারা তো করছেন, যারা বাইরে আছেন তারাও করছেন, মানে অনেক ভালো রেসপন্স। ভাইয়া, আপনারা বলছেন যে শিল্পীরা নির্দলীয়, ওনারা অভিনয় করে কোনো রাজনীতির সাথে জড়িত নেই, কিন্তু বিগত স্বৈরাচারের সরকারের আমলে অনেক শিল্পীরা এমপি হওয়ার জন্য, দলীয় নমিনেশন নেওয়ার জন্য পিছনে দৌড় পাচ্ছে, এগুলোর উদ্দেশ্যে আপনি কী বলবেন? শিল্পীরা নির্দলীয়, আমি এই কথাটার সাথে আমি তো যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তো আমার বেলা মিথ্যে, কারণ আমি তো নিজেই রাজনীতি করি এবং আমি দীর্ঘদিন যাবত রাজনীতি করি। 1988 সাল থেকে আমি একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, যার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বর্তমানে আমি এই দলের যে কালচারাল ফ্রন্ট, যেটা মানে সাংস্কৃতিক অঙ্গ সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক। তো রাজনীতি করাটা তো আমি অন্যায় কিছু মনে করি না, তবে সেই রাজনীতিটা কল্যাণকর হতে হবে, জনকল্যাণকর বা আমার সমাজের কল্যাণকর হতে হবে। আমার সমাজ বলতে আমি এখন আমার শিল্পী সমাজকেই বোঝাচ্ছি। যদি আমার রাজনীতির মাধ্যমে আমার শিল্পীদের কোনো উন্নয়ন আমি ঘটাতে পারি, তাদের কাজের উন্নয়ন, তাদের পরিবেশ, তাদের সামাজিক উন্নয়ন, তাহলে তো খারাপ কিছু দেখি না। আর যদি কেউ ব্যক্তির স্বার্থে রাজনীতি করেন, মানে কোনো কিছু হওয়ার জন্য, কোনো কিছু পাওয়ার জন্য, সেটা আমার কাছে মনে হয় সকলের কাছে যেমন গ্রহণযোগ্য হবে না, এর রেজাল্টও খুব একটা ভালো হবে না। যেমন আমাদের জনপ্রিয় একজন চিত্রনায়ক 2 বাংলারই ছিলেন, যা ফেরদৌস ভাই, মানে এখন উনি, মানে অনেকে বলতেছে উনি কলকাতা পাড়ি দিচ্ছেন শুধু রাজনীতির কারণে, ওনার তো সিনেমায় অনেক জনপ্রিয়তা আছে। নিঃসন্দেহে ফেরদৌস একজন জনপ্রিয় নায়ক, এপার বাংলা ওপার বাংলায় তার জনপ্রিয়তা অনেক বেশি এবং তিনি পরবর্তীতে রাজনীতিতে আসেন। রাজনীতিতে এসে তিনি সংসদ সদস্য হন। সংসদের যদিও নির্বাচন নিয়ে অনেক বিতর্ক আছে, তার ওই নির্বাচনটা নিয়ে, সময়কার টোটাল নির্বাচনটা নিয়ে একটা বিতর্ক আছে। উনি সংসদ সদস্য হয়েছেন, হওয়ার পরে এখন উনি কোথায় আছেন আমি ঠিক জানি না, আমার সাথে যোগাযোগ হয়নি অনেক দিন। বিশেষ করে মানে উনি এমপি হওয়ার পরে খুব একটা যোগাযোগ হয়নি, যেহেতু আমি একটা ভিন্ন ধারার বা ভিন্ন মতের রাজনীতি করি। এমনি এফডিসিতে একদিন দুদিন দেখা হয়েছে, এখন কোথায় আছে আমি ঠিক বলতে পারবো না। শেষ একটা কোয়েশ্চেন, আপনি বিএমপি করতেন, চলচ্চিত্রে সবাই জানে, মানে ওই আমলে, মানে ওই সরকারের আমলে কি নির্যাতনের শিকার হয়েছিলেন যদি একটু বলেন? রাজনৈতিকভাবে আমি জেল খেটেছি প্রায় 4.5 মাস। আমার নামে অনেক মামলা হয়েছিল, আমাকে মামলা দিয়ে আমাকে ধরে নিয়ে আমাকে নাশকতার মামলা, বিস্ফোরক মামলা, গাড়ি পোড়ানোর মামলা, এই সমস্ত মামলা দিয়েছিল। যদিও এটা কোনো শিল্পীর পক্ষে করা সম্ভব বলে আমার মনে হয় না, কারণ আমরা এমনই পরিচিত মুখ, এ ধরনের অঘটন ঘটিয়ে আমরা পলাবো কোথায়? আমাকে অনেকেই বলতো না, সময় পলিয়ে সাবধানে থাকো, পালায় থাকো, এন করো তেন করো। তাই বলছে ভাই, একটা শিবাসনের পালানোর জায়গাটা কোথায়, এটা বাইর করে দেন আমার। আমি জায়গায় গেলে আমার কেউ চিনবে না, পলায় থাকতে পারবো। তো এরকম তো আমাদের কোনো জায়গা থাকে না, যার ফলে তাদের আমাকে 2018 সালে নির্বাচনের আগে তারা গ্রেফতার করে এবং প্রায় 4.5 মাস জেল কারাভোগের পর আমি জেলখানা থেকে বের হই। আর এমনি চলচ্চিত্রে কাজের ব্যাপারে আমি কোনো ডিস্টার্ব হইনি, তবে আপনারা জানেন যে আমি একটু সাংগঠনিক লোক, একটু সংগঠন নিয়ে কাজ করতে পছন্দ করি। আমি শিল্পী সমিতির সাথে দীর্ঘ 11 বছর মানে নির্বাচিত ছিলাম, ইসিতে ছিলাম, তারপরে স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি ছিলাম। পরবর্তীতে যখন এরা সম্পূর্ণরূপে দলীয়করণ করে ফেললো, মানে শিল্পী সমিতি মানে পুরাটাই একটা রাজনৈতিক একটা মনে হলো যে একটা প্ল্যাটফর্ম, তখন ধরেন 2016-17 থেকে তারপরে আমি যতবারই চেয়েছি বা ইচ্ছা পোষণ করেছি যে শিল্পীদের জন্য কাজ করার জন্য আমি একটু নির্বাচন করব, বা যদি নির্বাচনে জয়ী হতে পারি তাহলে শিল্পীদের পাশে দাঁড়ানোর একটা সুযোগ পাবো বা তার জন্য কিছু বলতে পারবো, করতে পারবো। কিন্তু সেই সুযোগটা আমাকে কখনোই দেওয়া হয়নি। বারবারই উপরের নির্দেশ আছে, প্রশাসনের নির্দেশ আছে, অমুক সংস্থার নির্দেশ আছে, আপনি ইলেকশন করতে পারবেন না। একবার আমি একটু রাগ করে বললাম যে ঠিক আছে, আমি একা ইলেকশন করবো, আমি নমিনেশন করে উঠাচ্ছি। তখন দেখলাম যে অনেক প্রশাসনের ভাই বোনেরা উচ্চ লেভেলে যারা এখন খুব আরামে আছেন আর কি, তারা বাধা সৃষ্টি করছিল। এখন তাদের আল্লাহ তাদের আরামে রাখছে আর কি। ভাই শেষ একটা কোশ্চেন মনে হচ্ছে,
কয়েকদিন আগে মানে যেদিনকার সরকার পতন হয় তারপর দিন কিংবা তারপর দিন আপনারা যখন এফডিসিতে ছিলেন আপনার পিছনেই দেখছি যারা ওই সরকারের আমলেও ওরা স্লোগান দিত ওরা দেখে আপনার পিছনে পিছনে হাঁটছে, আসলে ওইগুলোর বিষয় নিয়ে আপনি কী বলেন? আপনাকে প্রথমেই অনেক অনেক ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। আসলে এই প্রশ্নের উত্তর এতবার দিছি আমি, মানে আমি পাগল হয়ে গেলাম। তো আজকে যেহেতু আমি ইন ফ্রন্ট অফ মিডিয়া প্রেসের সামনে আমি যখন দিচ্ছি, আমার মনে হয় এটা অনেকেই জানতে পারবে, যার ফলে হয়তো অনেকে আর জিজ্ঞেস করবে না আমাকে। আচ্ছা দেখেন তো আমি কোথায় তাকিয়ে আছি এখন? প্রশ্নটা কোথায় করছেন আমাকে বলেন। আমার চেহারাটা কোথায়, আমার চাহনিটা কোথায় ভাই? আপনার ক্যামেরার দিকে তো না। এখন আমার পিছনে যদি একটা সাপও উঠে আসে দাঁড়ায় থাকে, আমার পলানোর সুযোগ আছে ভাই? বলেন। ওই ভদ্রলোক উনি কখন কিভাবে আমার পিছনে এসে দাঁড়িয়েছেন আমার তো সেটা জানাই নেই। যখন ইন্টারভিউটা শেষ করলাম, আমাদের এখানে আপনারা অনেকে ছিলেন মনে ওই দিন, ইন্টারভিউ শেষ করলাম যখন সব শেষ হলো, ঘুরে দেখিও দাঁড়িয়ে আছে। আপনারা দেখেন যে ওর দিকে কি একবার আমি তাকিয়েছি বা ওকে হাত দিয়ে ইশারা করেছে আমার পাশে এসে দাঁড়াও? না, ও নিজে থেকে পিছনে এসে দাঁড়িয়েছে। আমি যেহেতু আপনাদের সামনাসামনি কথা বলছি, পিছনে দেখার সুযোগ হয়নি কে আছে না আছে, যার ফলে ঘটনা ঘটেছে। আপনারা কোনোভাবে এমন ব্যাপারটা নেবেন না যে যারা বিগত সরকারের রাজনৈতিক বেনিফিশিয়ারি, যারা মানে পলিটিক্যাল যারা বেনিফিশিয়ারি, এবং সেটা যারা এখানে কাজে লাগিয়েছেন বা ব্যবহার করার চেষ্টা করেছেন সেই ক্ষমতাটা, তারা আমাদের আশ্রয় প্রশ্রয় থাকবে বা আমাদের আশ্রয় প্রশ্রয় পাবে। কারণ আমরা চাই এই চলচ্চিত্রটা হচ্ছে মেধাবীদের জায়গা, এখানে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই কাজ করবে। এখানে যার মেধা যত বেশি সেই তত নিজেকে পরিস্ফুটিত করতে পারবে। সে শিল্পী হোক, সে কোনো কলাকুশলী হোক, সে যে ডিরেক্টর হোক, প্রডিউসার হোক, যেই হোক। প্রডিউসারের কাজ অর্থলগ্নি করা, তার অর্থ সে লগ্নি করবে। একজন ভালো ডিরেক্টরের কাজ একটা ভালো ছবি নির্মাণ করা, একটা ভালো অভিনয় শিল্পীর কাজ ভালো অভিনয় করা। তো এইখানে যারা করবে, এখানে কোনো নিয়ম নাই যে আমি বিএনপি করলে কি আমি সাকিব খান হয়ে যাবো নাকি, আর একজন আওয়ামী লীগ করলে কি তারা, আমি সাকিব খান আওয়ামী লীগ করলে তারা কি আপনি অন্য কোনো হিরো বানাইতে পারবেন? তা তো না। তো এখন কথাটা হইলো যে মেধাবীদের জায়গা, এখানে মেধা বিকাশ করবে, এটাই স্বাভাবিক। আর আমরা চাই না কোনো হানাহানি, কোনো হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে থাকুক। সেই ব্যাপারটা আজকে আমরা এমডির সাথে আলাপ করেছি। এটা কাজ করার জায়গা হবে, সবাই ভালো মতো কাজ করেন, যার যার দল শেষে করতেছেন করেন, আমাদের কোনো আপত্তি নেই। তবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, কোনো মাসেল পাওয়ার খাটানোর চেষ্টা করবেন না, এই জায়গা থেকে সবাই বিরত থাকবেন। থ্যাংক ইউ ভাই। দূরে রাখতে রাখতে হাত ব্যথা হয়ে যাচ্ছে। নামগুলো উল্লেখ করেন। যেমন ভাই জয়ের নামে কোনো মামলা হয়নি। শাহরিয়ার নাজিম জয় আর জায়েদ ভাই। শাহরিয়ার নাজিম জয়, জায়েদ খান ভাই একজন একটু আনতে না আমাদের শিল্পী। আর মনে হয় আর কার নাম হয়েছে? 50 জন শিল্পীর নামে, চলচ্চিত্র শিল্পীর মেম্বার তারা সবাই। চলচ্চিত্র শিল্পী সমিতির মেম্বার কয়জনের নাম রয়েছে? না হয়তো ওরা ছোট পর্দায় কিংবা বড় পর্দায় মিলে। আমি যতটুকু জানি, এই পর্যন্ত যতটুকু আমি জানতে পেরেছি, জনাব ফেরদৌস চিত্রনায়ক, ঢাকা 10 আসনের এমপি সাবেক, উনার নামে একটি মামলা হয়েছে, সম্ভবত হত্যা মামলা। জায়েদ খান নামে একটি মামলা হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলা। এরকমই একটি মামলা মনে হয় শাহরিয়ার নাজিম জয়ের বিরুদ্ধে হয়েছে। তো আসলে কি, মামলাটা তো হলো আইনের ব্যাপার, যাচাই বাছাইয়ের ব্যাপার। যাচাই বাছাইয়ের পরেই তো মানুষ প্রমাণিত করতে পারবে যে তার বিরুদ্ধে মামলা সঠিক না ভুল। এমন তো না যে আগের সরকারের মতো যে আমরা যখন কোর্টে গিয়েছি, যখন আমি কোর্টে দাঁড়িয়েছি, তখন দেখলাম যে বাদী যে সেই সাক্ষী, আমার তরফ থেকে কোনো সাক্ষী চলবে না। পুলিশ বাদী, পুলিশই সাক্ষী, এবং তার সাক্ষীর উপরে আমার সাজা হচ্ছে। তো আমার মনে হয় না এখনকার সময় এগুলো হবে। এখনকার সময় সঠিক বিচার হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। দোষীরা দোষ করে যদি প্রমাণিত হয় তাহলে তারা শাস্তি পাবে, আর যদি নির্দোষ হয় তাহলে অবশ্যই তারা রেহাই পেয়ে যাবে। তবে আমার একটা আশা থাকবে যে এই ধরনের ঢালাওভাবে শিল্পীদের নামে মামলা বা দোষী না হলে মামলা দেওয়াটা এটা অপ্রত্যাশিত এবং এটা অনাকাঙ্ক্ষিত। এরকম এদিকে একটু কেয়ারফুল হলে আমার মনে হয় ভালো হয়, কারণ শিল্পীরা তো হাইলি ফোকাসড একটা ব্যাপার। তো একটা শিল্পীর নামে মামলা হলে এটা পুরো দেশে আলোচনা হয়। তো মামলাটা যুক্তিযুক্ত এবং তথ্য প্রমাণাদি সহকারে হওয়াটাই বেটার। অযৌক্তিক বা অযথা কারো নামে মামলা বা কাউকে হয়রানি করার পক্ষে আমি না, আমার দলও না। এবং আমার মনে হয় যে বর্তমান যে ইন্টেরিয়াম সরকার, ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত মেধাবী, বুদ্ধিমান এবং অনেক জ্ঞানীগুণী মানুষ, অনেক উদার মানুষ। যারা আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, অ্যাডভাইজার যারা আছেন, তারাও অত্যন্ত দক্ষ, জ্ঞানী এবং অনেক কিছু তারা জেনে বুঝেই কাজ করবেন।
তো এই আর কি, প্রত্যাশাতে এতটুকুই, দোষীরা শাস্তি পাক, নির্দোষরা যাতে কোনো সময় হয়রানির শিকার না হয়। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ।